তিস্তা প্রকল্প নিয়ে নতুন সংকটে বাংলাদেশ। ভারত ও চীনের টানাটানিতে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত। সংকট সমাধানে আজ চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী। এক দফা দাবিতে আজ আবারও বাংলা ব্লকেট কর্মসূচি। দাবি আদায় না হওয়া পর্যন্ত কোটা বিরোধী আন্দোলন চলবে, শিক্ষার্থীদের কড়া অবস্থান। বন্যায় বিপর্যস্ত 18 জেলা, সুরমা ও কুশিয়ারার পানি বিপদসীমার উপরে। কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত, সিরাজগঞ্জে পানিবন্দী 50,000 মানুষ। এবং 26 বছরেও নাগরিক সুবিধা বঞ্চিত কুমিল্লার চান্দিনা পৌরসভার বাসিন্দারা। সড়কের বেহাল দশা, জনদুর্ভোগ চরমে, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। এবার পুরো খবর। তিস্তা নিয়ে বাংলাদেশ ও ভারতের সংকট বহুদিনের। সংকট উত্তরণে বাংলাদেশ তাগাদা দিলেও অগ্রগতি হয়নি একটু। এমন অবস্থায় তিস্তা নিয়ে চীনের মহাপরিকল্পনায় টনক নড়ে ভারতের। পানি বিশেষজ্ঞ আহমেদুল হাসান মনে করেন, ভূরাজনীতি বিবেচনায় ভারতকে বাদ দিয়ে তিস্তা প্রকল্প করার সুযোগ নেই। আর নিরাপত্তা বিশ্লেষক ইশফাক ইলাহি চৌধুরী বলেছেন, তিস্তা প্রকল্প বহুপক্ষীয় হওয়াটাই উচিত। আর পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেন, ভারত অগ্রাধিকার পেলেও চীনের প্রস্তাবও বিবেচনা করা হবে। মনিরুল ইসলামের বিশেষ প্রতিবেদন। চীনের দুঃখ যদি হয় হুয়াংহো নদী, তাহলে বাংলাদেশের দুঃখ তিস্তা নদী। নদীটির গতিপথ পরিবর্তন না হলেও ভারতের স্বার্থবাদী মনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে উত্তরবঙ্গের বিশাল জনগোষ্ঠী। বন্যার জন্য আমরা ভাত আন্দি খাবার না পাই, কোনো না পাই, এলে কথা তো আমরা 12 মাসে কয়ে থাকি। তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে ভারতের মৌন ভূমিকায় বর্ষাকালে বন্যায় ডুবে যায় আর শুষ্ক মৌসুমে পানি পায় না বাংলাদেশ। এমন দুর্ভাগ্য নিয়েই বসবাস তিস্তা অববাহিকার মানুষের। যখন খরা মৌসুমে আমাদের রবি শস্য আমরা আবাদ করব, আমাদের কৃষকরা এই পর্যাপ্ত পানি পাচ্ছে না, কিন্তু এই বর্ষার সময় যে পানিটা দিচ্ছে, এই পানিটা তো আমাদের কোনো কাজে আসতেছে না। খাওয়া দাওয়ার খুব কষ্ট চলতেছে, বাড়ির মধ্যে রান্না বান্না করার কোনো উপায় নেই। 2011 সালে তিস্তার পানি বন্টন আলোর মুখ দেখলেও যুগ পেরোলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় তা বাস্তবায়ন হয়নি। এর মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিকবার ভারত সফরে গেলেও তা রয়ে গেছে আলোচনার স্তরেই। হিমালয় থেকে আসা বিশাল জলরাশির তিস্তা নদীর সীমান্ত পারের আগের চিত্রই বলে দেয় কতটা বৈষম্যের শিকার বাংলাদেশ। ভারতের গজলডোবা বাঁধ এবং সেখান থেকে কৃত্রিম চ্যানেলে পানি প্রত্যাহারের কারণে তিস্তা মরা নদীতে পরিণত হয়, যা আন্তর্জাতিক নদী আইনের সুস্পষ্ট লঙ্ঘন। একটা আন্তর্জাতিক নদী হিসাবে আমাদের উভয়ের এখানে একটা সমঝোতায় আসা অত্যন্ত প্রয়োজন। এমন পরিস্থিতিতে তিস্তা নদীর সংরক্ষণ ও ব্যবস্থাপনার মহাপরিকল্পনার প্রস্তাব দেয় চীন। চীনের আগ্রহে নতুন করে নড়ে চড়ে বসেছে ভারত। অনেকে হয়তো এটাকে বলছেন যে একটা রেষারেষি বা দ্বন্দ্ব। আমি ঠিক দ্বন্দ্ব দেখছি না, আমি এটাকে একটা প্রতিযোগিতা দেখছি, এবং আমি এই প্রতিযোগিতাকে পজিটিভ সাইডে এইভাবে নিচ্ছি, উভয় দেশই মনে করছে বাংলাদেশ তাদের জন্য ইম্পর্টেন্ট, সেই জন্যই তো এই ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। প্রধানমন্ত্রী ঠিকই বলেছেন যে আমরা এই মুহূর্তে কাউকে কমিট করছি না, কিন্তু আমরা উভয়ের প্রপোজাল দেখে এটা বাংলাদেশের জন্য সবথেকে ভালো যেটা হবে সেটা আমরা গ্রহণ করব। তবে পানি বিশেষজ্ঞ আহমেদুল হাসান বলছেন, ভৌগোলিক অবস্থানগত কারণেই ভারতকে বাদ দিয়ে তিস্তা প্রকল্প বাস্তবায়নের সুযোগ নেই। তাই দ্বিপক্ষীয় নয়, তিস্তা প্রকল্পে বহুপক্ষের অংশীদারিত্ব চান ইশফাক ইলাহি চৌধুরী। একটা ম্যাসিভ প্রজেক্ট হবে, একটা অনেক বড় প্রজেক্ট হবে। এখানে আমার মতে কেবলমাত্র ভারত ও চীনের মধ্যে সীমাবদ্ধ না রেখে বিশ্বের আরও যারা এ ব্যাপারে অনেক বেশি এক্সপিরিয়েন্স আছে, এখন আমরা ওয়ার্ল্ড ব্যাংককে, IMF-কে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এদেরকে আমি মনে করি জড়ানো উচিত, এবং সব থেকে ভালো যে অর্থনৈতিক প্রপোজাল যেখান থেকে পাবো সেটাই আমাদের গ্রহণ করা উচিত। চায়নার প্রপোজালটা একটা দিকে অ্যাডভান্টেজ আছে, সেটা হলো আমরা যদি মনসুনটা শেখে তাহলে আমি সেলফ রিলায়েন্স হলো, আমাদের পানি আমি ডিস্ট্রিবিউট করতেছি, তখন ডিপেন্ডেন্সি ইজ মাচ লেস। বাট আপস্ট্রিম পানি যদি না আসে তখন আমি ভরবো কারণে। সো এ বোথ আর ভেরি ইম্পর্টেন্ট। এইটা মানে আপনি একটা বাদে দুটাও কমপ্লিমেন্টারি, একটা দুটা আমরা একসাথে নিতে পারি। ইটস মাচ মোর হেলদি ইনস্টিটিউট অফ উই গো ওয়ান। নিজেদের ন্যায্যতা রক্ষা করে আলোচনা শুধু পানি কেন্দ্রিক নয়, সামগ্রিক বিষয় নিয়েই দেন দরবার করার তাগিদ দিলেন ডক্টর আহমেদুল। উইন উইন সিচুয়েশন, তার জন্য উইন কি, আমার জন্য উইন কি, এই সিচুয়েশন বোথ পার্টি ক্যান এগ্রিড আপন দ্য ডিস্ট্রিবিউশন অফ ওয়াটার, দ্যাট উইল বি মোস্ট সাস্টেনেবল। শুধুমাত্র ওয়াটার না,
আমাদের সব কিছু মিলেই আমরা কি চাচ্ছি, ওরা আমাদের কাছে কী চায়, ওদের কি উপকার হতে পারে, আমরা কীভাবে বেনিফিটেড হতে পারি, টোটাল ফিগারের সাথে আমাদের চিঠিটা হওয়া উচিত। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। 4 দিনের সফরে আজ চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে দুই দেশের মধ্যে 20টি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি জানান, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে প্রধানমন্ত্রী 8 থেকে 11 জুলাই বেইজিং সফর করবেন। প্রধানমন্ত্রীর সফরে প্রায় 20টির মতো সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। দুই দেশের সরকার প্রধানের উপস্থিতিতে 20টির মতো সমঝোতা স্মারক স্বাক্ষরিত। ষষ্ঠ নবম বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ ব্রিজ নির্মাণ, বাংলাদেশ হতে কৃষি পণ্য রপ্তানি, দুর্যোগ ব্যবস্থাপনা, পিপল টু পিপল কানেক্টিভিটি প্রভৃতি বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর সম্মানে আয়োজিত ব্যাংকুয়েটের মাধ্যমে গ্রেট হলে উল্লিখিত সাক্ষাতের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। সব গ্রেডে কোটা বাতিলের এক দফা দাবিতে আজ বিকেলে শাহবাগ থেকে ফার্মগেট পর্যন্ত ঢাকা ব্লকেট কর্মসূচি পালন করার কথা জানিয়েছে শিক্ষার্থীরা। রোববার রাতে সংবাদ সম্মেলন করে তারা জানিয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত কোটা বিরোধী আন্দোলন চলবে। প্রয়োজনে আন্দোলন আরও জোরদার করার কথা জানিয়েছে তারা। তবে অনগ্রসর গোষ্ঠীর জন্য কিছু সুযোগ রেখে অবিলম্বে আইন সংস্কারের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। আমরা আজকে শাহবাগ থেকে কারওয়ান বাজার পর্যন্ত গিয়েছি, আমরা কিন্তু ফার্ম গেট পার হয়ে যাব। উজান থেকে নেমে আসা ঢল এবং ভারী বৃষ্টিপাতের ফলে দেশের বিভিন্ন স্থানে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে 18টি জেলার মানুষের জনজীবন। সিলেটে সুরমা ও কুশিয়ারা নদীর পানি এখনও 4টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর দুধকুমার নদের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 25,000 মানুষ। সিরাজগঞ্জের কাজীপুর সদর, বেলকুচি, শাহজাদপুর ও চৌহালি উপজেলার অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দী। সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল রানা। সোহেল, জেলার সার্বিক বন্যা পরিস্থিতি কেমন দেখছেন আপনি? উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা বর্ষণের কারণে কিন্তু যমুনা নদীর পানি হু হু করে বেড়ে উঠেছিল। গত 12 ঘন্টায় কিন্তু যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে 1 সেন্টিমিটার কমে 60 সেন্টিমিটার বিপদসীমা 60 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে। অপরদিকে কাজীপুর পয়েন্টে কিন্তু 4 সেন্টিমিটার পানি কমে 50 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু বিপদসীমা 50 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু পানিটি প্রবাহিত হচ্ছে। এতে কিন্তু সিরাজগঞ্জের যমুনা চর অঞ্চল এবং নিম্ন অঞ্চলে মানুষগুলো কিন্তু বন্যায় অনেকটাই স্থবির হয়ে পড়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন প্রায় 50টি শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু ইতিমধ্যে বন্ধ ঘোষণা করেছেন শিক্ষা অধিদপ্তর। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিভিন্ন জায়গায় পানি ওঠার কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করেছে। এই শিক্ষা অঞ্চলের অনেকটাই অর্ধহারে অনাহারে কিন্তু জীবনযাপন করছে। তাদের বাড়িতে পানি ওঠায় এবং চুলা ডুবে যাওয়ার কারণে কিন্তু তারা রান্না করছে না। এই অঞ্চলের মানুষগুলো কিন্তু রাস্তাঘাট ডুবে যাওয়ার কারণে অনেকটাই তারা কিন্তু যাতায়াত কষ্ট হয়ে পড়েছে তাদের। আমরা একজন বানভাসী মানুষের সাথে কথা বলতে চাই, তারা কি অবস্থায় জীবনযাপন করছেন? আপনার কি অবস্থায় জীবনযাপন করছেন? আমাদের এই পানি আসাতে অনেক কষ্ট, অনেক মনে করেন যে থাকা খাওয়ার অনেক কষ্ট ঝামেলা হয়ে গেছে। দেখা গেছে যে আমাদের এই এলাকায় এই যে বন্যা আসছে, এখানে কোনো আর্থিক সহযোগিতা কোনো কিছু করার মতো কোনো লোকজন দেখি না এই যাবত। তো এই যে আমাদের রান্নাঘরের চুলা এমনি তোলায় গেছে, আমাদের রান্না বান্না করতে সমস্যা হচ্ছে, এগুলো খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই। হাঁস মুরগি গরু ছাগল সবকিছুতে রাখা ঝামেলা হয়ে গেছে। দেখা গেছে যে আমাদেরই থাকার জায়গা নাই, সব জায়গায় পানি। তাই আমরা খাবো কি সে চিন্তা নিয়ে এমনি চলতেছি, কাজ কাম করবো সে জায়গায় এমনি তলায় গেছে পানি এসে। তা আমরা তো কাজ কাম করতে পারতেছি না। এমনি আমরা দেখা গেছে দিন আইনা দিন খাই, কাজ কাম করলে গাড়ি খাইতে পারি, তাছাড়া খাইতে পারি না। তাহলে এখন এই আমাদের কাজ কর্মস্থানও তলায় গেছে, বাড়ি ঘরও তলায় গেছে, আমরা খাইতে পারতেছি না।
এমনকি মনে করেন যে গরু ছাগল হাঁস মুরগি আছে তাদেরকে যে এমনি রাখবো কোথায় সে জায়গাটাও নাই। দেখেছে অনেক মানুষ এমনি বাদে যা থাকতেছে, যে যেখানে পারে সেখানে যা থাকতেছে, কিন্তু আমাদের তো কোথাও যার জায়গা নাই। তাহলে আমরা কি করব? আমাদেরকে এমনি সরকার কোনো আর্থিক সহযোগিতা করার মতো এই এলাকায় কেউ আসে নাই, যাবো দেখে নাই। জি, দর্শক যেমনটি শুনছিলেন যে বন্যা কবলিত এলাকার মানুষজন কিন্তু অনেকটাই কষ্টে জীবনযাপন করছে। ত্রাণ অধিদপ্তর থেকে ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর থেকে কিন্তু জানানো হয়েছে যে তারা কিন্তু ইতিমধ্যে 90 মেট্রিক টন চাল, 5 লক্ষ টাকা এবং 300 প্যাকেট শুকনা খাবার বরাদ্দ দিয়েছে। বিভিন্ন এলাকায় ত্রাণ কার্যক্রম বিতরণ কার্যক্রম কিন্তু শুরু হয়েছে। পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন যে তাদের এই পানি 72 ঘন্টার মধ্যে কিন্তু ক্রমাগত কিন্তু পানি কমতে থাকবে বলে জানিয়েছেন। এই ছিল সিরাজগঞ্জের যমুনা নদীর এলাকা থেকে সর্বশেষ বন্যা পরিস্থিতি সর্বশেষ। সোহেল, আপনাকে ধন্যবাদ। কুমিল্লার চান্দিনা পৌরসভাটি ২৬ বছর পার করলেও অনেক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত পৌরবাসী। ইতিমধ্যেই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে পৌরসভার প্রধান সড়কগুলো। সামান্য বৃষ্টিতেই তা তলিয়ে যায়। এতে জনদুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে। বেহাল রাস্তার কথা স্বীকার করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। দাউদকান্দি থেকে শাহাবুদ্দিনের পাঠানো তথ্যে আরও জানাচ্ছেন শারমিন স্বর্ণা। ১৯৯৭ সালে ৯টি ওয়ার্ড নিয়ে ১৪.২ বর্গ কিলোমিটার আয়তনের কুমিল্লার চান্দিনা পৌরসভাটি প্রতিষ্ঠিত হয়। তবে প্রতিষ্ঠার দীর্ঘকালেও জনদুর্ভোগে দিন পার করছেন পৌরবাসী। ভাঙাচোরা খানাখন্দে ভরা রাস্তায় প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করেন তারা। পৌরসভার বক্সির পোল থেকে হাটখোলা ব্রিজ, পোস্ট অফিস থেকে সীমান্তপুর এবং থানা গেট থেকে লালমিয়ার বাড়ি পর্যন্ত সড়কগুলো সবচেয়ে বেশি বেহাল। রাস্তা দিয়ে মানুষ, অসুস্থ মানুষ নেওয়া খুব কঠিন হয়ে যায়। নৌকা তো এর আগে চলবো, ম্যাগ বলে ননকে কিছু নাই, ম্যাগ সারা মনে করেন এরকম আজন ঝরি পড়বো খুব আতন পানি লেগেছে। মানে সাধারণ মানুষের চলাচলের জন্য খুবই বেহাল অবস্থা। আমরা চাই দ্রুত এই রাস্তা যেন সংস্কার করা হয়। এসব সড়ক দিয়েই প্রতিদিন যাতায়াত করেন শিক্ষার্থী, কর্মজীবী সহ বিভিন্ন পেশার মানুষ। একদিন স্কুল আসলে আরেকদিন স্কুল আসতে পারি না, এমন অবস্থা হয়ে যায়। বৃষ্টি হলে তো এখানে চলাচল করা ঠিক মতো যায় না। চান্দিনা থানা থেকে নিয়ে এটা বরকুড়ির রাস্তা, এটার অবস্থা বড় করুণ অবস্থা। এখানে এমন কোনো দিন নেই যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয় না। সমস্যার কথা স্বীকার করে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন পৌর মেয়র। এমপি মহোদয়ের সহায়তায় এবং সার্বিক নির্দেশনায়, ওনার পরামর্শে আমরা কিন্তু আগিয়ে চলছি। আবার আমার মনে হয় আগামী ১-২ মাসের মধ্যে আমাদের আর কোনো বিচ্যুতি থাকবে না এবং আমরা আমাদের যে ওয়াদা এবং পাবলিকের যে আমরা কথা দিয়েছি তাদের উন্নয়নের স্বার্থে যতগুলো সম্ভব আমরা সবগুলা আমরা ওয়াদা পূরণ করতে পারবো। শুধু আশ্বাস নয়, দ্রুত রাস্তাগুলো সংস্কারে কার্যকর পদক্ষেপ চান পৌরবাসী। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। সংস্কারের অভাবে ধ্বংসের দ্বার প্রান্তে মাগুরার মোহাম্মদপুর উপজেলার গুচ্ছগ্রামের বাড়িঘর। আড়াই যুগের বেশি সময় আগে নির্মিত এসব ঘরের মেঝে, বেড়া, টিনের চাল ও খুঁটি ভেঙে বসবাসের অনুপযোগী হওয়ায় অনেকেই অন্যত্র চলে যাচ্ছেন। অভিযোগ স্বীকার করে ইউএনও বললেন, সরকারি বরাদ্দ না পেলে কিছুই করা সম্ভব নয়। মাগুরা থেকে কামরুল ইসলামের তথ্যে তানজিদ ভুঁইয়া রিপোর্ট। ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মাগুরার মোহাম্মদপুর উপজেলার কালীশঙ্করপুরে গুচ্ছগ্রাম নির্মাণ করা হয়, যেখানে মাথা গোঁজার ঠাঁই হয় অসহায় এবং ভূমি ও গৃহহীন ৩০০ পরিবারের। এরপর কেটেছে আড়াই যুগেরও বেশি সময়। সংস্কারের অভাবে ক্ষয়ে গেছে ঘরের মেঝে, টিনের চালা এবং বেড়া দুটোই জং ধরে নষ্ট হয়ে গেছে। আছে বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের অভাব। আমাকে তো টাকা নাই, কোমরে নিয়ে কল আসতেছে ৩০০০ টাকা দাও, এই টাকাটা কোথায় পাবো? টাকাটা নেই, আমরা কলে ভানি করতে পারতেছি। এই ঘরগুলো ভাঙা চুরে হয়ে গেছে, মানে আমরা ঘরে থাকতে পারি না, যাই আমাদের জন্য একটু ব্যবস্থা করেন না। একেবারেই কোথাও যাওয়ার জায়গা নেই, তাই চোখ কান বুঝে এখানে পড়ে আছে শতাধিক পরিবার। কি আসিবার টেকছে আর সব এইভাবে চলে গেছে। এই দেওয়া বৃষ্টি আসলে ছেলে মেয়ে নিয়ে যে উৎপালা নিয়ে এই পলিথিন টানায় টানায় তা আমরা এইভাবে থাকি, বসবাস করতেছি। আবাসন প্রকল্পের সভাপতি জানান, প্রশাসনকে সমস্যার কথা জানালেও কোনো লাভ হয়নি। মনির জামানের কাছে আমরা এই আবেদনটা দিছিলাম, সে বলছে যে আমি ডিসির কাছে ফাটাবানি বা টিওনের কাছে ফাটাবানি। উপজেলার নির্বাহী কর্মকর্তা জানান, অর্থ বরাদ্দ পেলেই এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। যারা বসবাস করছেন তাদেরকে যাচাই বাছাই সাপেক্ষে প্রকৃত ভূমিহীনকে
দ্বিকক্ষ বিশিষ্ট 2 শতকের একক ঘর প্রদান করাবো বলে আমরা প্রস্তাব তৈরি করেছি। কিছুদিনের মধ্যেই এই প্রস্তাব আমরা আশ্রয়ন 2 প্রকল্প পরিচালক স্যার বরাবর প্রেরণ করব। গুচ্ছগ্রামে বসবাসরত দিন এনে দিন খাওয়া মানুষের কথা ভেবে দ্রুত গুচ্ছগ্রামের বাড়িঘর সংস্কারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ। দর্শক, এ পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানের আজকের অতিথি মোহনা টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক নয়ন মুরাদ। আমরা প্রথমেই দেখে নিব বিভিন্ন পত্রিকার শিরোনামগুলো। দৈনিক প্রথম আলোর সংবাদ শিরোনাম করেছে বাংলা ব্লকেডে স্থবির রাজধানী, ডিম মুরগির বাচ্চা ও খাদ্যের দাম বাংলাদেশেই বেশি এবং কোটার বিষয়টি সর্বোচ্চ আদালতে নিষ্পত্তি করা উচিত বলেছেন প্রধানমন্ত্রী। দৈনিক ইত্তেফাকের আজকের সংবাদ শিরোনামগুলো হচ্ছে সর্বোচ্চ আদালতে কোটার বিষয়ে নিষ্পত্তি হওয়া উচিত, যুব মহিলা লীগের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাতে বলেছেন প্রধানমন্ত্রী। ব্লকেডে স্থবির ঢাকা, কোটা বিরোধী আন্দোলন, রাজধানীর বাইরেও বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, এক দফা দাবি আদায়ে কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা। দৈনিক সমকালের শিরোনাম করেছে রাস্তায় রাস্তায় বিক্ষোভ, দিনভর অচল রাজধানী, 10 বছরে রপ্তানি বেশি দেখানো হয়েছে $65 বিলিয়ন। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম যৌক্তিকতা নেই কোটা বিরোধী আন্দোলনের, বলেছেন প্রধানমন্ত্রী। ক্লাস পরীক্ষা বন্ধ, ছাড় না দেওয়ার ঘোষণা শিক্ষকদের, বাংলা ব্লকেডে স্থবির দেশ। যুগান্তর শিরোনাম করেছে কোটা বাতিল দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলবে, বাংলা ব্লকেডে স্থবির সড়ক। বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যু 5, আহত অর্ধশত। দৈনিক দেশপ্রান্তর শিরোনাম করেছে ব্লকেডে অচল শহরে ভোগান্তি, পড়াশোনা নষ্ট করে কোটা আন্দোলনের যৌক্তিকতা নেই, একথা প্রধানমন্ত্রী বলেছেন। 13 বছরে সর্বোচ্চ মূল্যস্ফীতি। বণিক বার্তার আজকের শিরোনাম সরকারকে 1 বছরে পরিশোধ করতে হবে 3,34,000 কোটি টাকার ঋণ, বাংলা ব্লকেডে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে রাজধানীর একাংশ। দ্য ডেইলি স্টার, কোটা প্রোটেস্ট ব্রিং সিটি টু এ স্ট্যান্ড স্টিল। নয়ন মুরাদ, আপনাকে স্বাগত পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। আজকের যে বিভিন্ন যে পত্রিকাগুলো দেখলাম, প্রধান একটা খবরই হচ্ছে যে বিশেষ করে কোটা আন্দোলনের যে বিষয়টা, এটা বারবার এসেছে। তো এই যে আন্দোলনটা আসলে কোন দিকে যাচ্ছে বা এটা নিয়ে কি হতে পারে, আপনার কি মনে হয়, একটু বিস্তারিত যদি। দেখুন, এই কোটা আন্দোলন ইতিপূর্বে হয়েছে 2018 সালে। কোটা আন্দোলনে এই যে আজকে যে পত্রিকাগুলি দেখলাম, যে সেখানে প্রত্যেকটা পত্রিকায় লিখেছে স্থবির অথবা অচল, এই ধরনের, মানে রাজধানী স্থবির, রাজধানী অচল, হ্যাঁ। এবং তারা যে আন্দোলন করেছে বাংলা ব্লকের নামে, সেই জায়গায় এর চেয়েও বড় আন্দোলন হয়েছিল 2018 সালে, ব্যাপক আকারে। এটা আমরা দেখেছি যে সেই আন্দোলনে এখন পর্যন্ত, এবারের আন্দোলনে এখন পর্যন্ত তো আইন শৃঙ্খলা বাহিনী কোনো অ্যাকশনে যায়নি এখন পর্যন্ত আমরা দেখেছি। যদিও প্রধানমন্ত্রী গতকাল এটার যৌক্তিকতা নিয়ে নিজেই প্রশ্ন তুলেছেন, তার প্রেক্ষিতে আজ থেকে আন্দোলনের মোড় কোন দিকে যাবে সেটা একটা দেখার বিষয় অবশ্য। তো এর আগে যে 18 সালে যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের প্রেক্ষিতে, সেই আন্দোলনের দিনের পর দিন অচল হয়ে গিয়েছিল রাজধানী শহর, ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়েছিল। তো সেই আন্দোলনের পরে 18 সালে কিন্তু সরকারের নির্বাহী আদেশে একটি পরিপত্র জারি করা হয় এই কোটা বাতিল করে। সেইটা এখন হাইকোর্ট হয়ে চূড়ান্ত পর্যায়ে আপিল বিভাগে 5 তারিখে আপিল বিভাগে সেটার চূড়ান্ত রায় হয়েছে এবং সেখানে এই যে কোটা মুক্তিযোদ্ধা কোটা যেটা, সেই কোটাটি বহাল রেখে আপিল বিভাগ রায় দিয়েছে প্রধান বিচারপতির নেতৃত্বে পূর্ণাঙ্গ বেঞ্চ। তো সেখানে যেটি হয়েছে যে কোটা আন্দোলনে ওর কয়েকদিন আগে থেকেই আপিল হবে, মানে আপিল বিভাগের রায় হবে, মানে ওইটাকে সামনে রেখেই কিন্তু আন্দোলনটা এবার শুরু হয়েছে যাতে ওটা না হয়।
তবে আপিল বিভাগ কিন্তু রায়ের সময় অবজারভেশন দিয়েছে, তারা বলেছে যে মানে আন্দোলন করে, রাস্তায় আন্দোলন করে তো আদালতের রায় চেঞ্জ করা যাবে না। তো সেক্ষেত্রে সরকার পক্ষকে বলেছে আপনারা নিয়মিত আদালতে আবার আপিল করেন, সেই সুযোগ বা সেই অবজারভেশন আপিল বিভাগ দিয়েছে। এখন কথা হচ্ছে যে আন্দোলন চলছে, আন্দোলন মানে কঠোর অবস্থানেই যাচ্ছে মনে হচ্ছে। বিশেষ করে গতকাল যে ঘটনা ঘটেছে, বাংলা ব্লকেট নামে সারা বাংলাদেশে যে তারা যে মানে ব্লক তৈরি করেছে, আটকে দিয়েছে, সেই জায়গা থেকে মনে হচ্ছে যে তারা আরেকটু মানে কঠোরের দিকেই যাচ্ছে। আজকেও তাদের অবস্থান কর্মসূচি আছে। তো এখন কথা হচ্ছে যে প্রধানমন্ত্রী নিজে যখন গতকাল বলেছেন যে এই আন্দোলনের যৌক্তিকতা নেই, অথবা শিক্ষার্থীরা আন্দোলনের নামে সময় ক্ষেপণ করছে, তারা পড়ালেখা নষ্ট করে এগুলি করছে, তো প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পরে কোন দিকে যাবে সেটা আমাদের যেমন দেখার বিষয়। একই সঙ্গে প্রধানমন্ত্রী কিন্তু আরেকটি কথা বলেছেন, সেটি হচ্ছে যে উচ্চ আদালতই এটি নিষ্পত্তি হওয়া উচিত। এই উচিত শব্দের মধ্য দিয়ে আমরা এটা ধরে নিতে পারি যে এটা একটা সমন্বয় হতে পারে। বা আরেকটি বিষয় হচ্ছে যে মেধা, ওরা যেটা বলে যে আন্দোলনকারীদের একটা স্লোগান আছে যে মেধা না কোটা, মানে কোন দিকে যাবে। তো সেক্ষেত্রে এখন মুক্তিযোদ্ধারা বাংলাদেশ স্বাধীন করেছে, তাদের তো একটি জায়গা আছেই, অবশ্যই আছে, এবং কোনোভাবেই তাদের সেটাই অস্বীকার করার কোনো সুযোগ নেই। আর ওরাও কিন্তু আন্দোলনে, আমরা যারা সাংবাদিকতার, কয়েক সেকেন্ড সময় নিচ্ছি, আমরা যারা সাংবাদিকতার দৃষ্টিকোণ থেকে কিংবা এটি কভার করতে গিয়ে দেখেছি যে ওরা কিন্তু সরাসরি এই মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে কথা বলে না, তারা এটাকে একটা যৌক্তিক জায়গায় দাঁড় করানোর চেষ্টা করছে যে মেধার ভিত্তিতে। এখন কথা হচ্ছে সাংবাদিকতার দৃষ্টিকোণ থেকে যদি বলি, মেধা এবং কোটার সমন্বয়ে কিভাবে করা যায় এমন একটি পথ সরকার নিশ্চয়ই আবিষ্কার করবে, যাতে এই ধরনের আন্দোলন শিক্ষার্থীদের মানে লেখাপড়া বাদ দিয়ে কিংবা জনভোগান্তি যাতে কমে। ওকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ নয়ন মুরাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এর সঙ্গে শেষ করব মোহনার সংবাদ। যাবার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরো একবার। তিস্তা প্রকল্প নিয়ে নতুন সংকটে বাংলাদেশ, ভারত ও চীনের টানাটানিতে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত। সংকট সমাধানে আজ চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী। এক দফা দাবিতে আজ আবারও বাংলা ব্লকেট কর্মসূচি। দাবি আদায় না হওয়া পর্যন্ত কোটা বিরোধী আন্দোলন চলবে, শিক্ষার্থীদের কড়া অবস্থান। বন্যায় বিপর্যস্ত 18 জেলা, সুরমা ও কুশিয়ারার পানি বিপদসীমার উপরে। কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত, সিরাজগঞ্জে পানিবন্দী 50,000 মানুষ। এবং 26 বছরেও নাগরিক সুবিধা বঞ্চিত কুমিল্লার চান্দিনা পৌরসভার বাসিন্দারা। সড়কের বেহাল দশা, জনদুর্ভোগ চরমে, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।